তুহিন তুহিন শোন, আমার তো যাইতে হইব বুঝছস, তুই একটু কন্ট্রাক্টরে বুঝাই কইস। আচ্ছা সুজন ভাই, একটা জিনিস আমি কিছুতেই বুঝি না, এই বেলাটা যখন এই জায়গায় আহে আর এই টাইমটা যখন হয়, প্রত্যেকটা দিন তুমি কই যাও? দেখ তোর এত বোঝার দরকার নাই, তুই শুধু 30টা মিনিট কন্ট্রাক্টরে বুঝুং বাজুং বুঝাই রাখ, আমি আসতেছি। ঠিক আছে, এইটাই শেষবার, পরের বার কিন্তু আমি কইতে পারব না, আমি পরিষ্কার করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর। এই কোদাল টান দেন। তুহিন, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি বাবার সাথে কথা বলেছি, যেভাবে হোক যে করে হোক তুমি তোমার কাজ আজকে বন্ধ করে আজকে বিকেলবেলা কিন্তু বাবার সাথে দেখা করবে। আমি কিন্তু বাবাকে বড় মুখ করে বলেছি। মুক্তা, এই ব্যাপারটা আরেকটা বার ভাইবা দেখলে হইতো না? দেখো, তুমি হইলা চৌধুরী বাড়ির মেয়ে, আর আমি সামান্য একটা রাজমিস্ত্রি। আরে তোমার বাবার টাকা পয়সা, সয় সম্পত্তি, কোনো কিছুর কি অভাব আছে? তোমাদের গ্রামে কত যে জায়গা আছে, আমি তো গুইনাও শেষ করতে পারবো না। আর আমি একদিন যদি ইনকাম করি, আমি আমার পরিবার নিয়ে খাইতে পারি, আর না পারলে নাই। আর এই মানুষটার কাছে তোমার বাবা কোনোদিনও মায়া বিয়া দিব না। যেই মানুষ কিনা চৌধুরী বাড়ির কামের সেরার যোগ্যতাও রাখে না, তারা কেমনি করে মায়ের জামা হিসেবে মাইনা নেব? আমারে তুমি একটা বার কও। তাই বলছিলাম কি, আমার অযথা ওই জায়গায় ডাইকা নিয়া আর অপমান ছোটো করুন। তুহিন, আমি তোমার সম্পর্কে সব কিছু জানি। তুমি পড়াশোনা করোনি তাতে কি হয়েছে, কিন্তু তোমার মধ্যে যে ন্যায় নীতি এইসব জিনিস আছে, এগুলো তো অন্য 10টা ছেলের মাঝখানে নেই। তাই আমি তোমাকে বলছি, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি আজকে বিকেলবেলায় বাবার সাথে দেখা করবে, এটাই ফাইনাল। ওকে, কি বলো, যাবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, না গেলে তো এটা নিয়ে আবার পরে আমার সাথে অনেক কথা শোনাবে। আচ্ছা ঠিক আছে, বিকেল 4টার মধ্যে কিন্তু বাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে। আমি কিছুই বিষয়টা বুঝতে পারতেছি না, এত টাকা পয়সার মালিক তারা, মুখটা শুধু শুধু আমার সাথে পাগলামি করতেছে। আমি জানি ওর বাবা আমাকে অনেক কথা শোনাই দিবে। সালমান, জিনিস একখান পায়ে গেছে কে, এখন ওই চৌধুরীর কাছ থেকে কেমনে টাকা বাই করতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে। আয় তানহা, তানহা, এই তানহা, তানহা, এই শোনো, এই নাও বাজার। বাজার করে নিয়ে আসছো তুমি? জি, আমার না গুরুর গোছার ইলিশ মাছ খেতে চেয়েছিল, সবই আছে। আর শোনো, আমার জরুরি মিটিং আছে, আমার যাইতে হবে। কি বলো তুমি, এই মাত্র আসলা আবার এখনই চলে যাবা? তুমি না আমাকে একটুও সময় দাও না, সারাদিন শুধু তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। মারে, জামাই বাবাজি বড় কোম্পানিতে চাকরি করে, নিজেই মালিক, ব্যস্ত তো থাকতেই হবে। আমার জামাই বাবাজি বলে কথা। দেখছো মা তোমাকে কত ভালোবাসে, সারাক্ষণ শুধু তোমারই প্রশংসা করতেই থাকে। মা, তোমার জামাই তোমার জন্য গরুর মাংস আর ইলিশ মাছ নিয়ে আসছে। খুব ভালো করেছো বাবা। আচ্ছা মা, আমি এখন যাই, আমার আবার জরুরি মিটিং আছে। তা না আসি। হ্যাঁ মা, চলো আমরা রুমে যাই। আয়। কই আব্বা, কখন থেকে বসে আছি, আমার হবু ভাইরা কই, এখন পর্যন্ত আসে না। একটু বসো, আমারে ফোন করছিল, ওরা এক্ষুনি এসে পড়বে। বাবা, যাই বলো না কেন, আমার হাজবেন্ডের কাছে কিন্তু তোমার বড় মেয়ের জামাই একদমই ফেল হয়ে যাবে। আমার হাজবেন্ড হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক, আর ও যে কোথা থেকে কি ধরে নিয়ে আসবে সেটাই চিন্তা করতেছি আমি। আমার ছোট মেয়ের যেমন রুচিশীল, আমার বড় মেয়েও নিশ্চয়ই এরকম রুচিশীল একটা পাত্র আনবে। সেটা তো দেখা যাবে আসলে এখানে। কিরে মা, এত দেরি করলি কেন? জামাই কই? বাবা, এই তো তোমাদের জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এই রাজমিস্ত্রি এখানে কেন? তার মানে আমার জেঠাস কি ওরই পছন্দ করছে? কিরে মা, কারে ধরে আনলি? এর কি বংশ পরিচয় কিছুই তো বুঝতে পারলাম না। বাবা, ও একটা গরিব ঘরের সন্তান। ছোটবেলায় আমরা দুজনে একসাথেই পড়াশোনা করতাম, কিন্তু টাকা পয়সার অভাবেও পড়াশোনা করতে পারিনি। কিন্তু বাবা, ও একজন ভালো ছেলে, ওর মতো ছেলে আর 10টা ছেলে হবে না, এর জন্য তো আমি ওকে ভালোবেসেছি। বাবা, আমি কিন্তু তোমাকে একটু আগেই বলেছিলাম
আমার হাজবেন্ডের কাছে ওর পছন্দ না একদম ফেল হয়ে যাবে। দেখেছো আমার কথা কিন্তু একদম ঠিক হলো। এই কোথা থেকে কামলা ধরে নিয়ে আসছে। আচ্ছা মুক্তা, তোর রুচি এতটা খারাপ? তুই না আমার বড় বোন, এই চৌধুরী বংশের বড় মেয়ে, তোকে দেখে তো আমার শেখা উচিত ছিল, কিন্তু আজকে আমি তো এই কথা বলতে বাধ্য হচ্ছি। তোর না আমাকে দেখে, এই চুপ থাকো, আমাকে বলতে দাও। তোর না আমাকে দেখে শেখা উচিত। দেখ আমার রুচিটা একটু ভালো করে দেখ, আমি কাকে পছন্দ করেছি। মাল্টি ন্যাশনাল কোম্পানির ওনার, ওর দ্বারা না অনেক মানুষ চাকরি করে ওর কোম্পানিতে, আর তুই কোথা থেকে একটা কামলা ধরে নিয়ে আসছিস। ও কিনা হবে আমার দুলাভাই? ইম্পসিবল, আমি কোনোদিনও মানি না এটা। তানহা, তুই কিন্তু একটু বেশি বেশি বলছিস। তোর হাজবেন্ডের টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু ওর মন মানসিকতার কাছে তোর হাজবেন্ড কিছুই না। তুই কি সংসার করবি যে তুই আমার ভাবে কথা বলছিস? আমি সংসার করব, আমি কার সাথে সংসার করব, কাকে বিয়ে করব না করব সেটা ব্যক্তিগত আমার ব্যাপার। আমার বিষয়ে তুই কোনো কথা বলবি না। আচ্ছা মা, তোরা থামবি? আচ্ছা তোমারে বলি মা, এই যে চৌধুরী বংশের একটা পরিচয়, এটা কি তুমি একবারেই ভুলে গেলা? যারে পাইলা তারে ধরে নিয়ে আসলা। এগুলো সব এই তোমার জন্য হয়েছে। তোমার লাইফে মেয়ে এইভাবে যা খুশি তাই করতেছে। আরে বাহ, ভালো কথা বলছো তো। হ্যাঁ, এখন সব দোষ আমার উপরে এসে বললো। মেয়ে যখন একটু ভালো কাজ করে তখন সব প্রশংসা নিজের উপর নিয়ে নাও। এখন মেয়ে একটু ভুল কাজ করে ফেলছে, এখন সব দোষ সব দায়ভার আমার উপর ছেড়ে দিছো না? এখানে সব কি একা আমি দায়ী? হ্যাঁ, তোমার কোনো দোষ নাই। আরে ওরা ওরাকে পছন্দ করে, করতেই পারে, এখানে দোষটা কিসের? বাবা শোনো, আমি তোমাকে লাস্ট একটা কথা বলে দিচ্ছি। তুমি যদি এই রাজমিস্ত্রির বাচ্চাটাকে মেনে নাও না, তাহলে কিন্তু আমরা এই বাড়িতে থাকবো না। তোমার টিনের বাড়ি তারপরে থাকবো না, আমি ঢাকায় চলে যাব, আমার স্বামীর ফ্ল্যাটে গিয়ে থাকবো। এখানে পরে থাকবো না, আর অনেক সহ্য হয়েছে, আর ভালো লাগতেছে না। কোথা থেকে ছোট লোক ধরে নিয়ে আসছে একটা। তানহা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি তোকে শেষবারের মতো বলছি, আর একটাও যদি ওকে নিয়ে বাজে কথা বলিস না, আমার হাত কিন্তু তোর গালের উপর উঠবে। কি তুই আমার থাপ্পড় দিবি? অনেক সাহস হয়ে গেছে তাই না? ফোনটা ধরো তো তুমি আমার, আমি দেখাইতেছি মজা। তুমি কি করবে? কি করবে মানে? তাই তোমার থাপ্পড় যাস কিসের জন্য? হ্যাঁ, দাঁড়াও এখানে। থামেন আপনারা। হাটের মধ্যে হাড়ি কেমনে ভাঙতে হয় ওটা আমি রানা ভালো করে জানি। হাটের মধ্যে হাড়ি ভাঙবা মানে? আমি তো কিছু বুঝলাম না বাবা। আমি আপনাকে কিছুই বলতে চাই না, আমি আপনাকে একটা ভিডিও দেখাইতে চাই। এই দেখেন। কাকা সবই তো দেখলেন, আপনার এক জামাই বড় ফ্যাক্টরির মালিক আর এক জামাই রাজমিস্ত্রি। তবে সমস্যা নেই কাকা, আপনাকে বাড়িতে যদি বিল্ডিং করেন, রাজমিস্ত্রি হিসাবে দুইটা মানুষ আপনাকে বাড়িতে আছে, আপনাকে দুই জামাইতে কাম সাইরা নিতে পারবে। চল জায়গা। সুজন ভাই, আমি এখন ঠিকই বুঝতে পারছি তুমি প্রত্যেকটা দিন ওই 2টার সময় কেন বাইরে আইতা, যে আমার আধা ঘন্টা সময় দে, আর ইয়ে আসলে পরে উস্তাদ আসলে পরে কইবি যে আমি আধা ঘন্টা একটা বাইরে গেছি। আর তার মানে তুমি এই জায়গায় আইতা? মানে ইয়ে এই কি মানে হ্যাঁ, আমার মনটা চাইতেছে তোমার একদম গলা টিপে তোমার মাইরে ফেলাতে পারতাম, তাইলে যদি তোমার এই মনটা একটু শান্তি দিতে পারতাম। অত বড় বাটপাড়া আমার সাথে এত বড় মিথ্যা কথা বলছে। এই তুমি আমারে কেন বলো নাই? তুমি যে একজন রাজমিস্ত্রি, হ্যাঁ, বলো না কিসের জন্য? এখন বুঝতেছি আমি, তুমি যখন আমার সাথে প্রেম করতা, তুমি টাইম মতো আসতা, 30 মিনিটের বেশি আমার সাথে সময় দিতে পারতা না। 30 মিনিটের পর ঠিক আবার চলে যাইতা। তার মানে তুমি রাজমিস্ত্রির কাম করতা, কারণ ওখানে তো ছুটি নিয়ে আসতা 30 মিনিটের। এই জন্য তো তুমি আমার বেশি সময় দিতে পারো নি। আর বিয়ের পরে রাত্রে যখন তুমি বিছানায় যা ঘুমাইতা, তখন দেখতাম তোমার হাতে পায়ে কেমন সাদা সাদা হয়ে গেছে, সিমেন্টের আবরণ লাগেছিল। আমি এখন বুঝতে পারতেছি কত বড় বাটপাড়ের সাথে আমি সংসার করছি, আর তোমার জন্য আমি আমার বড় বোনের সাথে ঝগড়া করছি। মারে, ওর সাথে চিল্লাচিল্লি করে লাভ কি? তুমি নিজে পচা শামুকে পা যখন কেটেই ফেলাইছো, এর ব্যথা তোমাকেই তো ভোগ করতে হবে। তো যাক, তোমরা দুই বোন সিদ্ধান্ত নিয়ে তোমরা বেছে নিছ। এখন তোমাদের স্বামী নিয়ে দুঃখে থাকলেও তোমরা, সুখে থাকলেও তোমরা, আমার আর এখানে কিছু বলার নাই। সুজন ভাই, সুজন ভাই না, এখন তো ভাইরা ভাই। শোনো, তুমি তো কাজে থেকে আগে বেগে আয়া পড়ছো, তোমার হাজিরা রোজের টাকাটা আমার কাছে দিয়ে দিছি, ধরো নাও। বউ তোমার কাছে রাখো। তোর টাকা তুই রাখ। বউ, আমি তো আমার ভাইয়ের মতো মাল্টি ন্যাশনাল কোম্পানির মানে ডিরেক্টর না, এমডিও না। আমি রাজমিস্ত্রির কাম করি, আমি কথা দিলাম আমার গায়ে যতদিন শক্তি আছে আমি তোমার রাজমিস্ত্রির কাজ করে সুখে রাখার চেষ্টা করব। তাতেই আমার চলবে। চলো।